আমাদের চারপাশে অনেক পুরনো স্থান ও জিনিস আছে যেগুলো শত শত বছর আগের মানুষের কথা আমাদের জানায়। এগুলোকে বলা হয় ঐতিহাসিক নিদর্শন। আজকের পাঠে আমরা জানব বাংলাদেশের কিছু বিখ্যাত ঐতিহাসিক স্থানের কথা, যেমন মহাস্থানগড়, পাহাড়পুর, সোনারগাঁও এবং লালবাগ কেল্লা। এই স্থানগুলো আমাদের দেশের গৌরবময় ইতিহাসের সাক্ষী। এই পাঠ পড়লে আমরা বুঝতে পারব আমাদের পূর্বপুরুষরা কতটা জ্ঞানী ও দক্ষ ছিলেন এবং কেন এই নিদর্শনগুলো রক্ষা করা আমাদের দায়িত্ব। অধ্যায় 1, বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন। 1, মহাস্থানগড় ও ওয়ারী বটেশ্বর। বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান ও নিদর্শন আছে। এই নিদর্শনগুলো থেকে আমরা অতীতের সংস্কৃতি ও সভ্যতা সম্পর্কে জানতে পারি। মহাস্থানগড় খ্রিস্টপূর্ব 3য় শতক থেকে পরবর্তী 1500 বছরের বেশি সময়কালের বাংলার ইতিহাসের সাক্ষ্য বহন করে এই নিদর্শন। মৌর্য আমলে এই স্থানটি পুন্দ্রনগর নামে পরিচিত ছিল। বগুড়া শহর থেকে প্রায় 18 কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে মহাস্থানগড় অবস্থিত। এখানে প্রাপ্ত নিদর্শনগুলোর মধ্যে রয়েছে চওড়া খাদবিশিষ্ট প্রাচীন দুর্গ, প্রাচীন ব্রাহ্মী শিলালিপি, মন্দিরসহ অন্যান্য ধর্মীয় ভগ্নাবশেষ, পোড়ামাটির ফলক, ভাস্কর্য, ধাতব মুদ্রা, পুঁতি 35 মিটার লম্বা, খোদাই পাথর। ওয়ারী বটেশ্বর নরসিংদী জেলার ওয়ারী ও বটেশ্বর নামক দুইটি গ্রামে প্রচুর প্রাচীন নিদর্শন পাওয়া গেছে। এই সভ্যতাটি সমুদ্র বাণিজ্যের সাথে সম্পর্কিত ছিল। প্রাচীন নগর সভ্যতার নিদর্শনস্বরূপ এখানে প্রাচীন রাস্তাঘাটও পাওয়া গেছে। এখানে প্রাপ্ত জিনিসের মধ্যে রয়েছে ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা, হাতিয়ার এবং পাথরের পুঁতি। এসব নিদর্শনের মধ্য দিয়ে আমরা ফেলে আসা সময়কে যেমন জানতে পারি, তেমনি আমাদের ঐতিহ্যকে বর্তমানে ধরে রাখতেও পারি। ওয়ারী বটেশ্বরের নিদর্শনসমূহ। এসো বলি। প্রাচীন নিদর্শনগুলো রক্ষা করা প্রয়োজন কেন? শিক্ষকের সহায়তায় আলোচনা করো। জাদুঘরে সংরক্ষিত নিদর্শনগুলো থেকে আমরা কি জানতে পারি? প্রশ্ন 1, প্রাচীন নিদর্শনগুলো রক্ষা করা প্রয়োজন কেন? আলোচনা 1, ইতিহাস জানার মাধ্যম। প্রাচীন নিদর্শনগুলো আমাদের অতীত ইতিহাস, সংস্কৃতি ও সভ্যতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। 2, ঐতিহ্য রক্ষা। এগুলোর মাধ্যমে আমরা আমাদের জাতীয় ঐতিহ্য, পরিচয় ও গৌরব ধরে রাখতে পারি। 3, শিক্ষার উপকরণ। শিক্ষার্থীরা এগুলো দেখে বাস্তবভাবে ইতিহাস শিখতে পারে, যা বইয়ের চেয়ে বেশি কার্যকর। 4, পর্যটন আকর্ষণ। অনেক পর্যটক এসব নিদর্শন দেখতে আসেন, যা দেশের আয় বাড়াতে সহায়তা করে। 5, পরবর্তী প্রজন্মের জন্য। ভবিষ্যৎ প্রজন্ম যেন আমাদের অতীতকে জানতে পারে, তাই সংরক্ষণ জরুরি। 6, বৈজ্ঞানিক গবেষণা। প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক গবেষণায় এসব নিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রশ্ন 2, জাদুঘরে সংরক্ষিত নিদর্শনগুলো থেকে আমরা কি জানতে পারি? 1, প্রাচীন সভ্যতা ও সংস্কৃতি। পোড়ামাটির ফলক, শিলালিপি, মুদ্রা ইত্যাদি দেখে আমরা প্রাচীন সভ্যতার জীবনধারা, ধর্ম, পোশাক পরিচ্ছদ, পেশা ইত্যাদি জানতে পারি। 2, ভাষা ও লিপি। পুরাতন পাথরে খোদাই করা লেখার মাধ্যমে প্রাচীন ভাষা ও লিপির ইতিহাস জানা যায়। 3, রাজনৈতিক ইতিহাস। কোন শাসকের সময় কোন নিদর্শন তৈরি হয়েছে তা দেখে সেই সময়ের রাজনৈতিক অবস্থা বোঝা যায়। 4, ধর্মীয় চর্চা। বিভিন্ন ধর্মের নিদর্শন দেখে জানা যায় কোন যুগে কোন ধর্মের প্রভাব বেশি ছিল। 5, বিজ্ঞান ও কারুশিল্প। প্রাচীন প্রযুক্তি, নির্মাণ শৈলী ও কারুশিল্পের মান বোঝা যায়। এসো লিখি। পাথরে খোদাই করা দণ্ডায়মান বুদ্ধ মূর্তির চিত্রটি লক্ষ্য করো। যারা এটা দেখেনি তাদের জন্য এটি সম্পর্কে বর্ণনামূলক একটি রচনা লেখো। পাথরে খোদাই করা দণ্ডায়মান বুদ্ধ মূর্তি। একটি বর্ণনামূলক রচনা। পাথরে খোদাই করা দণ্ডায়মান বুদ্ধ মূর্তিটি প্রাচীন বাংলার ধর্মীয় ও শিল্প সংস্কৃতির এক অনন্য নিদর্শন। এটি সাধারণত এক খণ্ড শক্ত পাথরে অত্যন্ত নিখুঁতভাবে খোদাই করে তৈরি করা হয়। এই মূর্তিতে বুদ্ধকে সোজা দাঁড়ানো অবস্থায় দেখানো হয়েছে, যা দণ্ডায়মান ভঙ্গি নামে পরিচিত। মূর্তিটির মুখমণ্ডলে রয়েছে এক ধরনের শান্ত, গম্ভীর ও ধ্যানমগ্ন অভিব্যক্তি। চোখ দুটি আধা বন্ধ, যেন তিনি অন্তর্জগতে নিমগ্ন। কপালে রয়েছে একটি ছোট তিলক চিহ্ন। তার মাথায় খোদাই করা আছে চুলের সরু ঢেউ খেলানো রেখা এবং মাথার ওপরে একটি গম্বুজ আকৃতির উষ্ণিস, যা বুদ্ধের জ্ঞানপ্রাপ্তির প্রতীক। মূর্তির শরীরের গঠন সুসংবদ্ধ এবং সামঞ্জস্যপূর্ণ। তার পরনে রয়েছে সাধারণ একটি চাদর, যেটি কাঁধের ওপর দিয়ে এক পাশে পড়ে আছে, যা তার সহজ সরল জীবনযাপনকে বোঝায়। পুরো মূর্তিটি খোদাই করা হয়েছে এতটাই নিখুঁতভাবে, যেন পাথরের মধ্যে প্রাণ ঢুকে পড়েছে।
এই দণ্ডায়মান বুদ্ধ মূর্তি শুধু ধর্মীয় অনুভূতির প্রতীক নয়, বরং প্রাচীন বাংলার দক্ষ শিল্পী ও নির্মাণশৈলীরও একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এটি দেখে বোঝা যায় সেই সময়ের মানুষ কতটা শিল্প সচেতন ও ধর্মনিষ্ঠ ছিলেন। এমন মূর্তি আমাদের অতীতকে চেনায় এবং ঐতিহ্য রক্ষার গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। আরও কিছু করি। পর্যটকদের জন্য মহাস্থানগড়ের একটি আকর্ষণীয় পোস্টার তৈরি করো। মহাস্থানগড়ের কোন কোন জিনিস মানুষকে আকৃষ্ট করবে? নিচে পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় মহাস্থানগড় পোস্টারের নমুনা দেওয়া হল। ঐতিহাস্যের পথে চলুন ঘুরে আসি মহাস্থানগড়। অবস্থান: বগুড়া শহর থেকে মাত্র 18 কিলোমিটার উত্তরে। নদী তীর, করতোয়া নদীর পাড়ে। দেখার মতো আকর্ষণীয় বিষয়সমূহ: প্রাচীন দুর্গের দেয়াল, ইতিহাসের নীরব সাক্ষী। ব্রাহ্মী শিলালিপি, 2300 বছরের প্রাচীন লিপি। ধর্মীয় ভগ্নাবশেষ, বৌদ্ধ, হিন্দু ও জৈন ধর্মের নিদর্শন। পোড়ামাটির ফলক ও ভাস্কর্য, প্রাচীন শিল্পকলার চিহ্ন। ধাতব মুদ্রা ও পুঁতি, বাণিজ্যের স্মৃতি। 35 মিটার লম্বা খোদাই পাথর, বিস্ময়কর কারুশিল্প। ছবি তোলার চমৎকার সুযোগ। ইতিহাসপ্রেমীদের জন্য এক অনন্য গন্তব্য। পরিবার বা বন্ধুদের নিয়ে দিনভর ভ্রমণের আদর্শ স্থান। ভ্রমণ করুন, শিখুন, স্মৃতিতে রাখুন। মহাস্থানগড় আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে। বাংলার গৌরবময় অতীতকে একবার ছুঁয়ে দেখুন। যাচাই করি। উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। মহাস্থানগড় খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীর কাছাকাছি মৌর্য সাম্রাজ্যের ইতিহাস বহন করে। 2. পাহাড়পুর ও ময়নামতি। পাহাড়পুর। এই ঐতিহাসিক নিদর্শনটি 781 থেকে 821 খ্রিস্টাব্দে পাল রাজা ধর্মপালের শাসনামলে নির্মিত হয়। পাহাড়পুর রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় অবস্থিত। এখানে 24 মিটার উঁচু গড় রয়েছে। এটি সোমপুর মহাবিহার নামেও পরিচিত। এই চমৎকার বৌদ্ধ বিহারের চারপাশে পাহাড়পুর 177টি ভিক্ষুকক্ষ আছে। এছাড়া এখানে মন্দির, রান্নাঘর, খাবার ঘর এবং পাকা নর্দমা আছে। এখানে পাওয়া গেছে জীবজন্তুর প্রতিকৃতি ও টেরাকোটা। ময়নামতি। 8ম শতকের রাজা মানিক চন্দ্রের স্ত্রী ময়নামতির কাহিনী এই জায়গার ইতিহাসের সঙ্গে জড়িত। বাংলাদেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলে কুমিল্লা শহরের কাছে ময়নামতি অবস্থিত। এটি বৌদ্ধ সভ্যতার অন্যতম কেন্দ্র ছিল। তবে এখানে হিন্দু ও জৈন ধর্মেরও নিদর্শন ময়নামতি পাওয়া গেছে। এখানে শিক্ষক ও শিক্ষার্থীদের আবাসন সুবিধাসহ শিক্ষা প্রতিষ্ঠানের নিদর্শন পাওয়া গেছে। এখানকার অন্যান্য নিদর্শনের মধ্যে রয়েছে জীবজন্তু অঙ্কিত পোড়ামাটির ফলক, যেমন বেজির সঙ্গে যুদ্ধরত গোখরা সাপ, হাতি ইত্যাদি। এখানকার জাদুঘরে বিভিন্ন মুদ্রা ও পাথরের ফলকের নিদর্শনও আছে। এসো বলি। পাহাড়পুর ও ময়নামতির মধ্যে কোন স্থানটি তোমরা দেখতে যেতে চাও তা একজন সহপাঠীর সাথে আলোচনা করো। স্থানটি দেখতে চাওয়ার কারণগুলো কি কি? কিভাবে তোমার পরিবারের সদস্যদের এই স্থানটিতে যেতে রাজি করাবে? আলোচনা। আমি পাহাড়পুর দেখতে যেতে চাই। কারণ পাহাড়পুর একটি বিশাল প্রাচীন বৌদ্ধ বিহার, যা পাল শাসকদের সময় থেকে আমাদের সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। এখানে গড়ে 24 মিটার উঁচু উঁচু গড়, অনেক ভিক্ষুকক্ষ, মন্দির, রান্নাঘর এবং টেরাকোটার শিল্পকর্ম রয়েছে, যা দেখতে খুবই চমৎকার এবং শিক্ষণীয়। স্থানটি দেখতে চাওয়ার কারণগুলো কি কি? পাহাড়পুর দেখার মাধ্যমে আমি প্রাচীন বাংলার বৌদ্ধ সভ্যতা সম্পর্কে অনেক কিছু শিখতে পারব। এছাড়া প্রকৃতির মধ্যে অবস্থিত এই জায়গাটি ঘুরে বেড়ানোও অনেক আনন্দদায়ক হবে। কিভাবে তোমার পরিবারের সদস্যদের এই স্থানটিতে যেতে রাজি করাবে? আমি আমার পরিবারের সদস্যদের বলবো, এখানে যাওয়া আমাদের দেশের ইতিহাস ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা প্রদর্শনের সুযোগ। এটা শিক্ষণীয় ভ্রমণ হবে, যেখানে সবাই মিলে আনন্দও পাব। আমি প্রতিশ্রুতি দিব, আমরা সবাই একসাথে পরিকল্পনা করব এবং সময় মতো নিরাপদভাবে যাব। এটা শুধু ঘুরতে যাওয়া নয়, আমাদের ঐতিহ্যকে জানতে ও বুঝতে যাওয়ার একটি সুযোগ। এসো লিখি। ছবিতে দেওয়া এই চমৎকার পোড়ামাটির ফলকটি পাহাড়পুরে পাওয়া গেছে। পর্যটকদের উদ্দেশ্যে প্রকাশিত লিফলেটের জন্য ফলকটি সম্পর্কে একটি উপযুক্ত বাক্য তৈরি করো। নিম্নরূপ একটি বাক্য হতে পারে: পাহাড়পুরে পাওয়া এই চমৎকার পোড়ামাটির ফলকটি প্রাচীন বৌদ্ধ শিল্পকলার অনন্য নিদর্শন, যা আমাদের অতীতের জীবজন্তু ও সংস্কৃতির গল্প বলে। আরও কিছু করি। মনে করো, তুমি একজন প্রত্নতাত্ত্বিক এবং তুমি পাহাড়পুর আবিষ্কার করেছ। সেখানে খনন করার পর তুমি যা যা খুঁজে পেতে পারো, সেগুলোর বর্ণনা দাও। আমি একজন প্রত্নতাত্ত্বিক হিসেবে যখন পাহাড়পুরে খনন করলাম, তখন আমি অনেক মূল্যবান নিদর্শন আবিষ্কার করলাম। সেখানে পাওয়া গেল 24 মিটার উঁচু প্রাচীন উঁচুগড়, যা পাহাড়পুরের কেন্দ্রস্থল ছিল। শত শত ভিক্ষুকক্ষ, যেখানে বৌদ্ধ ভিক্ষুরা বসবাস করত।
মন্দির, রান্নাঘর এবং খাবার ঘরের ধ্বংসাবশেষ, যা প্রাচীন দিনের দৈনন্দিন জীবন ধারণা দেয়। পাকা নর্দমা, যা শহরের উন্নত জল নিষ্কাশনের প্রমাণ। পোড়ামাটির ফলক, যার ওপর জীবজন্তু যেমন হাতি, সাপ ও অন্যান্য প্রাণীর চিত্র খোদাই করা ছিল। বিভিন্ন টেরাকোটা শিল্পকর্ম, যা সেই সময়কার শিল্পকলার উৎকর্ষতা নির্দেশ করে। ধাতব মুদ্রা ও পুঁতি, যা প্রাচীন বাণিজ্য ও অর্থনৈতিক অবস্থার তথ্য দেয়। এই সব নিদর্শন আমাদের অতীতের সংস্কৃতি, ধর্ম ও সভ্যতার জ্ঞান দিতে সাহায্য করে এবং বাংলাদেশের ঐতিহাসিক গৌরবের সাক্ষ্য বহন করে। ঘ. যাচাই করি। নিচের নিদর্শনগুলো বিভিন্ন ঐতিহাসিক স্থানে পাওয়া গেছে। যে বিষয়টি যে স্থানের, ছকে সে অনুযায়ী লেখো। উঁচুগড়, বৌদ্ধ ধর্মীয় নিদর্শন, গোপন কুঠুরি, ৮ম শতক, বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চল। বাংলাদেশের উত্তরাঞ্চল। নিম্নে ছকের মাধ্যমে নিদর্শনগুলো সঠিকভাবে সাজানো হল। পাহাড়পুর ও ময়নামতি। উঁচুগড়, বৌদ্ধ ধর্মীয় নিদর্শন। গোপন কুঠুরি, বাংলাদেশের উত্তরাঞ্চল। ৮ম শতক, বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চল। সংক্ষেপে বুঝি। পাহাড়পুর ডান দিকে পয়েন্ট করা তীর উত্তরাঞ্চলে অবস্থিত, উঁচুগড় আছে। বৌদ্ধ নিদর্শন ও ৮ম শতকের। ময়নামতি ডান দিকে পয়েন্ট করা তীর দক্ষিণ পূর্ব অঞ্চলে, গোপন কুঠুরি ও বৌদ্ধ নিদর্শন আছে, ৮ম শতকের। ৩. সোনারগাঁও ও লালবাগ কেল্লা। সোনারগাঁও লোক শিল্প জাদুঘর। সোনারগাঁও ও লালবাগ কেল্লা ১৭ শতকের ঐতিহাসিক নিদর্শন। সোনারগাঁও ঢাকার দক্ষিণ পূর্ব দিকে নারায়ণগঞ্জ জেলায় মেঘনা নদীর তীরে অবস্থিত। সোনারগাঁও মধ্যযুগে বাংলার সুলতানদের রাজধানী ছিল। এখনও সেখানে সুলতানি আমলের অনেক সমাধি রয়েছে, যার একটি গিয়াসউদ্দিন আজম শাহের মাজার। ১৬১০ সালে এক যুদ্ধে ঈসা খাঁর পুত্র মুসা খাঁ পরাজিত হওয়ার পর সোনারগাঁও এর পরিবর্তে ঢাকায় রাজধানী স্থাপন করা হয়। ১৯ শতকে সুতা বাণিজ্যের কেন্দ্র হিসেবে এখানে পানাম নগর গড়ে ওঠে। সোনারগাঁও এর গৌরব ধরে রাখার জন্য শিল্পাচার্য জয়নুল আবেদিন ১৯৭৫ সালে এখানে একটি লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন। লোকশিল্প জাদুঘরটি বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র। লালবাগ কেল্লা, ঢাকার দক্ষিণ পশ্চিমে বুড়িগঙ্গা নদীর তীরে ১৬৭৮ সালে লালবাগ কেল্লা নির্মাণ করা হয়। আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজম শাহ এই দুর্গটির নির্মাণ কাজ শুরু করলেও শেষ করতে পারেননি। দুর্গটি সম্পূর্ণ ইটের তৈরি। দুর্গের মাঝখানে খোলা জায়গায় মোগল শাসকগণ তাঁবু টানিয়ে বসবাস করতেন। দুর্গের দক্ষিণে গোপন প্রবেশপথ এবং একটি ৩ গম্বুজ বিশিষ্ট মসজিদ রয়েছে। দুর্গের ভেতরে রয়েছে পরী বিবির মাজার। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। ক. এসো বলি। মানুষ কেন যুগে যুগে নদীর ধারে গুরুত্বপূর্ণ শহর নির্মাণ করেছে? শিক্ষকের সহায়তায় আলোচনা করো। নদীর ধারে মানুষ যুগে যুগে গুরুত্বপূর্ণ শহর নির্মাণ করার কারণগুলো হল: ১. জল সরবরাহের সহজতা। নদী থেকে পানির সহজ প্রবাহ থাকায় পানির প্রয়োজন যেমন পানি পান, সেচ ও নৌযান চালনার জন্য সুবিধা পাওয়া যায়। ২. পরিবহন ও বাণিজ্য। নদী ছিল প্রাচীনকালে প্রধান পরিবহন মাধ্যম। নদীর ধারে শহর গড়ে তোলার ফলে পণ্য পরিবহন সহজ হয় এবং বাণিজ্য বিকাশ পায়। ৩. সেচ ও কৃষির উন্নতি। নদীর পানির সাহায্যে চাষাবাদ করা সহজ হয়ে ওঠে। ফলে নদীর ধারে শহরগুলো কৃষি কেন্দ্র হিসেবে বিকশিত হয়। ৪. প্রাকৃতিক সুরক্ষা। অনেক সময় নদী শহরগুলোকে এক ধরনের প্রাকৃতিক রক্ষা দেয়, যেমন বন্যা ও শত্রুর আক্রমণ থেকে। ৫. সাংস্কৃতিক ও ধর্মীয় গুরুত্ব। নদীর তীরে অনেক ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ড হতো, যা মানুষের আকৃষ্ট করত। এই কারণে অনেক প্রাচীন ও আধুনিক শহরই নদীর তীরে গড়ে উঠেছে এবং এখনও গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত হয়। খ. এসো লিখি। নিচের স্থানগুলোতে উল্লেখযোগ্য কি কি দেখার আছে সেগুলো লেখো। কাজটি দুজনে মিলে। স্থান কি কি দেখার আছে? সোনারগাঁও, সুলতানি আমলের সমাধি, গিয়াসউদ্দিন আজম শাহের মাজার, শিল্পাচার্য জয়নুল আবেদিনের প্রতিষ্ঠিত লোকশিল্প জাদুঘর, ঐতিহাসিক রাজধানীর নিদর্শন, লোকশিল্প ও কারুশিল্প, পানাম নগর। এই প্রাসাদে রয়েছে লম্বা বারান্দা, জলসাঘর, দরবার হল এবং রংমহল। বর্তমানে এটি জাদুঘর হিসাবে ব্যবহৃত হচ্ছে। আহসান মঞ্জিল বাংলাদেশের একটি উল্লেখযোগ্য স্থাপত্য নিদর্শন। লালবাগ কেল্লা, মোঘল আমলের ইট নির্মিত দুর্গ। ৩ গম্বুজ বিশিষ্ট মসজিদ, পরী বিবির মাজার, দুর্গের গোপন প্রবেশপথ, মোগলদের ব্যবহৃত দরবার হল ও খোলা মাঠ। বর্তমান জাদুঘর। গ. আরও কিছু করি। মাদ্রাসা কিংবা স্কুল থেকে সোনারগাঁও শিক্ষা সফরে যাওয়ার প্রয়োজনীয়তা উল্লেখ করে প্রধান শিক্ষক বরাবর একটি আবেদনপত্র লেখো।
নিচে প্রধান শিক্ষক বরাবর সোনারগাঁও শিক্ষা সফরের আবেদনপত্র দেওয়া হল। বরাবর প্রধান শিক্ষক পূর্ব কুলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পূর্ব কুলগাঁও, বায়েজিদ বোস্তামি, চট্টগ্রাম। তারিখ লিখো। বিষয়: সোনারগাঁও এই শিক্ষা সফরে যাওয়ার অনুমতির আবেদন। জনাব, বিনীত নিবেদন এই যে, আমরা আপনার বিদ্যালয়ের ক্লাসের নাম, শ্রেণীর কয়েকজন ছাত্র ছাত্রী ঐতিহাসিক নিদর্শন সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্যে সোনারগাঁওয়ে একটি শিক্ষা সফরে যেতে আগ্রহী। সোনারগাঁও বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান। সেখানে রয়েছে লোকশিল্প জাদুঘর, পানাম নগর, সুলতানি আমলের সমাধি ইত্যাদি। এসব নিদর্শন পরিদর্শনের মাধ্যমে আমাদের পাঠ্যবিষয়ের জ্ঞান আরও বাস্তব ও প্রাণবন্ত হবে। এটি আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে সচেতন করবে। অতএব, আপনি যদি আমাদের এই শিক্ষা সফরের অনুমতি দেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সদয় দৃষ্টি দেন, তবে আমরা চিরকৃতজ্ঞ থাকব। বিনীত, শেখ তাইরাত মম, রোল নম্বর, শ্রেণী পঞ্চম, পূর্ব কুলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঘ. যাচাই করি। বাক্যটি সম্পূর্ণ করো। সোনারগাঁও এর নির্মাণকাল চতুর্দশ শতকে সুলতানি আমলে। সোনারগাঁও এর নির্মাণকাল। সোনারগাঁও এর ইতিহাস মধ্যযুগে বাংলার সুলতানদের শাসনামলের সাথে সম্পর্কিত। এটি মূলত সুলতানি আমলে, অর্থাৎ চতুর্দশ শতকে, 14তম শতক, গড়ে ওঠে। সম্পূর্ণ বাক্যটি হবে: সোনারগাঁও এর নির্মাণকাল চতুর্দশ শতকে সুলতানি আমলে। 4. আহসান মঞ্জিল। আহসান মঞ্জিল ছিল বুড়িগঙ্গা নদীর তীরে নির্মিত বাংলার নবাবদের রাজপ্রাসাদ। মোগল আমলে জামালপুর পরগনার জমিদার শেখ এনায়েতুল্লাহ এই প্রাসাদটি নির্মাণ করেন। 18 শতকে তার পুত্র শেখ মতিউল্লাহ প্রাসাদটিকে বাণিজ্যিক কেন্দ্র হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন। 1830 সালে খাজা আলিমুল্লাহ ফরাসিদের নিকট থেকে এটিকে ক্রয় করে আবার প্রাসাদে পরিণত করেন। এই প্রাসাদকে কেন্দ্র করে খাজা আব্দুল গনি একটি প্রধান ভবন নির্মাণ করেন। তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নামানুসারে ভবনটির নামকরণ করেন আহসান মঞ্জিল। 1888 সালের ঘূর্ণিঝড়ে এবং 1897 সালের ভূমিকম্পে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়। পরে তা মেরামত করা হয়। 1985 সালে বাংলাদেশ সরকার প্রাসাদটির তত্ত্বাবধানে দায়িত্ব নেওয়ার পর এর প্রাচীন ঐতিহ্য ফিরিয়ে আনা হয়। এই প্রাসাদে রয়েছে লম্বা বারান্দা, জলসাঘর, দরবার হল এবং রংমহল। বর্তমানে এটি জাদুঘর হিসাবে ব্যবহৃত হচ্ছে। আহসান মঞ্জিল বাংলাদেশের একটি উল্লেখযোগ্য স্থাপত্য নিদর্শন। আহসান মঞ্জিল। ক. এসো বলি। বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন প্রাচীন স্থাপনাগুলো রক্ষণাবেক্ষণে প্রচুর অর্থ ব্যয় হয়, তারপরও সেগুলো সংরক্ষণ করা উচিত কি না, এ নিয়ে শ্রেণীতে একটি বিতর্ক আয়োজন করো। বিতর্কে 2টি দল পক্ষে ও বিপক্ষে বলবে। দলের পক্ষে যুক্তি উপস্থাপন করো। বক্তৃতা। পক্ষে। বিষয়: প্রাচীন স্থাপনাগুলো রক্ষণাবেক্ষণে প্রচুর অর্থ ব্যয় হয়, তারপরও সেগুলো সংরক্ষণ করা উচিত। সম্মানিত সভাপতি, প্রিয় শিক্ষকবৃন্দ ও শ্রোতাসমূহ, আমি আজকের আলোচ্য বিষয়ের পক্ষে কথা বলতে এসেছি। প্রথমেই বলি, একটি জাতি তার ইতিহাস ও ঐতিহ্যকে ভুলে গেলে সে জাতির ভবিষ্যৎও অন্ধকার। আমাদের দেশের প্রাচীন স্থাপনাগুলো, যেমন মহাস্থানগড়, পাহাড়পুর, আহসান মঞ্জিল, এই সবই আমাদের পূর্বপুরুষদের স্মৃতি বহন করে। এসব নিদর্শন থেকে আমরা জানতে পারি তারা কেমন ছিল, কিভাবে তারা জীবন যাপন করত, কিভাবে তারা সভ্যতা গড়েছে। এই জ্ঞান ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন ও অনুপ্রাণিত করে। তদুপরি, এসব স্থাপনা পর্যটন শিল্পের বড় সম্পদ। দেশি বিদেশি পর্যটকরা এসব দেখতে আসেন, যা দেশের অর্থনীতিতে অবদান রাখে। ভাবুন তো, পাহাড়পুর বা লালবাগ কেল্লায় পর্যটকদের আনাগোনা কতটা উপকার করে। সবচেয়ে বড় কথা, প্রাচীন স্থাপনাগুলো আমাদের জাতীয় গর্ব। যেমন একজন মানুষ তার দাদার স্মৃতি ধরে রাখতে ভালোবাসে, তেমনি একটি দেশও তার পুরনো স্মৃতি ধরে রাখতে চায়। তাই কিছু টাকা ব্যয় হলেও আমাদের ঐতিহ্য রক্ষার এই কাজ আমরা কোনোভাবেই উপেক্ষা করতে পারি না। ধন্যবাদ। বক্তৃতা। বিপক্ষে। বিষয়: প্রাচীন স্থাপনাগুলো রক্ষণাবেক্ষণে প্রচুর অর্থ ব্যয় হয়, তারপরও সেগুলো সংরক্ষণ করা উচিত। সম্মানিত সভাপতি, প্রিয় শিক্ষকবৃন্দ ও বন্ধুগণ, আমি আজকের আলোচ্য বিষয়ের বিপক্ষে কথা বলছি। হ্যাঁ, প্রাচীন স্থাপনাগুলো ইতিহাসের নিদর্শন, এ কথা আমরা অস্বীকার করছি না। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন মানুষের খাদ্য নেই, চিকিৎসা নেই, শিক্ষা নেই, তখন কি সত্যিই কোটি কোটি টাকা খরচ করে একটি ভাঙা প্রাচীন স্থাপনা ঠিক করা উচিত? আমাদের দেশে অনেক গ্রামে এখনও স্কুল নেই, হাসপাতালে ওষুধ নেই। এই পরিস্থিতিতে সরকারের টাকা ঐতিহাসিক ভবনের জন্য খরচ করা কি বাস্তবসম্মত?
আর বর্তমানে ডিজিটাল যুগে এসব স্থাপনার ছবি, ভিডিও, এমনকি ভার্চুয়াল ভ্রমণের ব্যবস্থাও রয়েছে। ফলে বাস্তবে গিয়ে দেখার প্রয়োজন কতটা আছে, সেটাও ভাবার বিষয়। অনেক স্থাপনাই পরিত্যক্ত, ঝুঁকিপূর্ণ, যেখানে দুর্ঘটনার আশঙ্কা থাকে। সেগুলো ভেঙে জনকল্যাণে জায়গা ব্যবহার করাই কি ভালো নয়? অতএব, আমি মনে করি, উন্নয়নমূলক কাজের জন্য অর্থ খরচ করাই বর্তমানে বেশি জরুরি, ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণের চেয়ে। ধন্যবাদ। খ, এসো লিখি। এই অধ্যায়ে 4টি ভিন্ন ভিন্ন সময়ের ঐতিহাসিক স্থাপনা নিয়ে আলোচনা করা হয়েছে। প্রতিটি সময়ের পাশে সেই সময়ের উল্লেখযোগ্য ঘটনাগুলো লেখো। কাজটি দুজনে মিলে করো। নিম্নে 4টি সময় এবং সেই সময়ের উল্লেখযোগ্য ঘটনা দেয়া হলো। সময়, যা ঘটেছে: খ্রিস্টপূর্ব 3য় শতক, মহাস্থানগড়ের প্রতিষ্ঠা। মৌর্য সাম্রাজ্যের সময় পুন্ড্রনগর নামে পরিচিত ছিল। 800 খ্রিস্টাব্দ, পাল শাসকদের রাজত্ব, পাহাড়পুরে সোমপুর মহাবিহার নির্মাণ। বৌদ্ধ ধর্মের উন্নতি। 17 শতক, সোনারগাঁও সুলতানি আমলের রাজধানী ছিল, লালবাগ কেল্লার নির্মাণ শুরু। 19 শতক, পানাম নগরের প্রতিষ্ঠা, সোনারগাঁও লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা। গ, আরও কিছু করি। এই অধ্যায়ে যে 4টি সময় নিয়ে আলোচনা করা হয়েছে, তার ঘটনাপঞ্জি তৈরি করো। প্রতিটি সময়ের উল্লেখযোগ্য স্থান ও নিদর্শনগুলোর ছবি দাও। নিচে 4টি সময়ের ভিত্তিতে ঘটনাপঞ্জি ও উল্লেখযোগ্য স্থান ও নিদর্শনগুলোর বর্ণনা দেওয়া হল। 1. খ্রিস্টপূর্ব 3য় শতক, ঘটনাপঞ্জি। এই সময় মৌর্য সাম্রাজ্যের শাসনকাল। বাংলায় পুন্ড্রনগর, বর্তমানে মহাস্থানগড়, প্রতিষ্ঠিত হয়। উল্লেখযোগ্য স্থান ও নিদর্শন: মহাস্থানগড়, প্রাচীন দুর্গ, ব্রাহ্মী শিলালিপি, মন্দির ও পুঁতিবাটিকা। খোদাই করা পাথর। 2. 800 খ্রিস্টাব্দ, 8ম শতক, ঘটনাপঞ্জি। পাল বংশের শাসনামল, বৌদ্ধ ধর্ম বিকাশের সময়। ধর্মপালের শাসনকালে সোমপুর মহাবিহার, পাহাড়পুর, নির্মিত হয়। উল্লেখযোগ্য স্থান ও নিদর্শন: পাহাড়পুর, সোমপুর মহাবিহার, 24 মিটার উঁচু গড়, ভিক্ষুকক্ষ, মন্দির, রান্নাঘর, টেরাকোটা ফলক। ময়নামতি, বৌদ্ধ, হিন্দু ও জৈন ধর্মের নিদর্শন, পোড়ামাটির ফলক। 3. 17 শতক, ঘটনাপঞ্জি। মধ্যযুগে সোনারগাঁও বাংলার সুলতানদের রাজধানী ছিল। লালবাগ কেল্লার নির্মাণ শুরু হয়। উল্লেখযোগ্য স্থান ও নিদর্শন: সোনারগাঁও, সুলতানি আমলের সমাধি, লোকশিল্প জাদুঘর। লালবাগ কেল্লা, মোগল আমলের দুর্গ, 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ, গোপন প্রবেশপথ। 4. 19 শতক, ঘটনাপঞ্জি। পানাম নগরের গোরোত্তর এবং লোকশিল্পের উন্নয়ন। আহসান মঞ্জিল নির্মিত হয়। উল্লেখযোগ্য স্থান ও নিদর্শন: আহসান মঞ্জিল, নবাবদের রাজপ্রাসাদ, জলসাঘর, দরবার হল, রংমহল। ঘ, যাচাই করি নিচের অংশ পড়ে ঐতিহাসিক স্থান ও নিদর্শনগুলোর নাম। ক, মৌর্য আমলে এই স্থানটি পুন্ড্রনগর নামে পরিচিত ছিল। মহাস্থানগড়। খ, এখানে প্রাপ্ত জিনিসের মধ্যে রয়েছে রৌপ্য মুদ্রা, হাতিয়ার এবং পাথরের পুঁতি ওয়ারি বটেশ্বর। গ, এখানকার জাদুঘরে বিভিন্ন মুদ্রা ও পাথর ফলকের নিদর্শনও আছে। ময়নামতি। ঘ, দুর্গের দক্ষিণে গোপন প্রবেশপথ এবং একটি 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ রয়েছে। লালবাগ কেল্লা। অল্প কথায় উত্তর দাও। 1. 2টি প্রাচীন নিদর্শনের নাম লেখো। 2টি প্রাচীন নিদর্শনের নাম: মহাস্থানগড়, পাহাড়পুর, সোমপুর মহাবিহার। 2. 8ম শতকে কোন ধর্ম পালিত হতো? 8ম শতকে প্রধানত বৌদ্ধ ধর্ম পালিত হতো। 3. প্রাচীন নিদর্শনগুলো কারা আবিষ্কার করেন? প্রাচীন নিদর্শনগুলো প্রত্নতাত্ত্বিকরা, আর্কিওলজিস্টস, আবিষ্কার করেন। প্রশ্নগুলোর উত্তর দাও। 1. ঐতিহাসিক নিদর্শনগুলো কোথায় রাখা হয়? উত্তর: ঐতিহাসিক নিদর্শনগুলো জাদুঘরে সংরক্ষণ করা হয়। 2. ঐতিহাসিক নিদর্শন পরিদর্শনের কারণসমূহ লেখো। ঐতিহাসিক নিদর্শন পরিদর্শনের কারণসমূহ: অতীত ইতিহাস ও সভ্যতা সম্পর্কে জানা যায়। আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে ধারণা পাওয়া যায়। বাস্তবভাবে শিখলে বিষয়টি সহজে বোঝা যায়। গবেষণা ও শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। পর্যটন ও দেশের অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করে। 3. ঐতিহাসিক নিদর্শনগুলো আমাদের সংরক্ষণ করা উচিত কেন? ঐতিহাসিক নিদর্শনগুলো সংরক্ষণ করা উচিত কারণ এগুলো আমাদের অতীত ইতিহাস ও সভ্যতার সাক্ষ্য বহন করে, জাতীয় ঐতিহ্য ও পরিচয় রক্ষা করে, ভবিষ্যৎ প্রজন্ম ইতিহাস জানতে পারে, শিক্ষা ও গবেষণায় সাহায্য করে, পর্যটনের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটায়। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন, তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন।
আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।